আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ, পর্ব 18। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। লতিফের কেবিন নম্বর 4। জ্ঞান ফেরার পর সে বিশেষ কোনো কথা বলেনি। আসমাও জিজ্ঞেস করেনি কিছু। কেবল সে মনে মনে তৈরি মাঝারের বিরুদ্ধে একটা বিহিত করতে। রাত 8টার দিকে মাঝারি উচ্চতার এক লোক ঢুকলো কেবিনে। ডান হাতে তার আর্ম স্টিল বাঁধানো। ভালো আছেন ভাবি? আমি মাঝার আলমগীর। লতিফ ভাই কেমন আছে এখন? লতিফ কথা বলার চেষ্টা করলো। মাঝার নিজেও খুব সহজ মুখে কথা বলে সব সময়। আসমা সিটিয়ে বসে রইল। এই মাঝারি তার স্বামীর এই হাল করেছে। মাঝার একটা চেয়ারে বসে লতিফকে বলল, কি দল করতেন এতদিন? এবার কি বুঝতে পারছেন কিছু? ওই দুই শুয়োরের বাচ্চা মানুষের বাচ্চাই না। আসমা বুঝতে পারছিল না কিছু। মাঝার ফের বলে, আপনি এই অবস্থায় আমার বহুত কাজে আসতে পারেন। জয়কে ধরার একটা সুবর্ণ সুযোগ আপনার এই অবস্থা। পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে কিন্তু আপনার। পাটোয়ারি বাড়িকে ফোকাল না করা অব্দি মরণ নেই আমার। জিন্দা হয়ে ফিরে আসছি একমাত্র ওই বাড়ির 3 বেটার কবর খুঁড়বো বলে। আব্বা আসতে চাইছিল, পরে টরে এসে দেখা যাবে। আপনার কোনো খরচাপাতি দরকার? লতিফ মাথা নাড়ল মৃদু। মাঝার আশ্বাস দেয়, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আপনি। আমি একটা কেস ফাইল করে দিই। আর আমার হিসেব আমি পুলিশ দিয়ে না, নিজে মেটাবো, তবে একটু সময় নেব। চোখের ইশারায় জানতে চায় লতিফ, দেরি কেন? কিছু হিসেবে বাকি আছে, এখনই দুজনকে ওড়ানো যাচ্ছে না। মাঝখানে পলাশ ভাই দাঁড়ায় আছে। পলাশ ভাই ধৈর্য ধরতে বলতেছে। সে কি চাচ্ছে বা কারণ কি বুঝতেছি না, কিন্তু কিছু করারও নেই তার উপর দিয়ে। আর হারামজাদা দুইটা আরো খানিক সময় পাবে আমার কাছে। অথচ লতিফ ভাই, যতদিন আমার রক্তের বদলা আমি না তুলবো ওদের থেকে আজরাইলও আমায় মারতে পারবে না। মাঝার আরো কিছুক্ষণ কথা বলে চলে যায়। আসমার মনে হলো মাঝার ছেলেটা খুব বদমেজাজি আর বোকা। কিন্তু এতক্ষণের কথায় সে যা বুঝেছে তা বিশ্বাসই হচ্ছিল না। সংশয় কাটাতে স্বামীকে জিজ্ঞেস করে, তোমাকে আসলে মারছে কি? ক্লাবের ছাদ থেকে পলাশের শহরের ভেতরের নাইট ক্লাবের বিল্ডিংটা দেখা যায়। রং বেরঙের আলো জ্বলছে বিল্ডিং এর গা বেয়ে। হামজা এসে দাঁড়ালো পাশে। কাচের বাটি ভর্তি করে কাঠবাদাম, পেস্তা ও কাজু নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে জয়। কাজু বাদাম খেলে গা চুলকায়, অ্যালার্জি আছে তার। তবু খাওয়া বাদ দেওয়া যাবে না। এক মুঠো ভরে নিয়ে মুখে পুরলো। হামজা এসে দাঁড়ানোর পরেও কোনো কথা বলল না, চোখও ফেরালো না। হামজা নীরবতা ভেঙে পড়ল। নারীর চোখের পানি অম্লের মতো। তার জারে সাজিয়ে রাখলে ঠিক আছে, তাতে বেশি মনোযোগ দিয়ে কাছে টানলে ক্ষয় হয়ে ঝলসে যাবে। ওয়াও ওয়াও, কবি কবি মেজাজ, কবির নেই তো লজ্জা লাজ। আমার কবিতাটা কেমন হইল কও? হামজা হাসলো, কথার লাইন কাটছিস? তাই নাকি? তাইলে তো বড় দুর্দিন চলে আসছে আমার, হ্যাঁ? আজকাল মাগি মানুষের চোখের জলে ডুবে ডুবে মরে যাচ্ছি। মেজাজ খারাপ করা কথা না বলে বাড়ি যাও। তাকাতো আমার দিকে। জয় তাকালো, হেসেও ফেললো হো হো করে। জয়ের অট্টহাসির আওয়াজটা খুব অদ্ভুতরে শোনায়। হেসে বলল, কি বুঝাইতে চাচ্ছ? ঘায়েল হলে পুরুষ মাতাল হয় আর নারী কুচক্রী। নারীর কুচক্র অম্লের চেয়েও বেশি ক্ষয় সাধক। জয় ঠোঁট বাঁকিয়ে হাসলো। জয়কে ক্ষয় করা যায়? জেনে ভাল লাগলো। এমন ভাবে ভাবার ক্ষেত্রে অধপতনটা তোমার নাকি আমার? যেহেতু আমি সঠিক ভাবছি তাই অধপতনটা তোর। মাছি তাড়ানোর মতো হাত নাড়ায় জয়। হামজা ভাই জিন্দাবাদ। জয়, তুই যদি মাটির তৈরি ফুলদানি হোস, তো সেই মাটি দিয়েছে জমিন, অর্থাৎ তোর বাপ। কিন্তু সেই মাটি পিটিয়ে হাতের দক্ষতায় সাজিয়েছি কিন্তু আমি তোকে। তোর চেয়ে তোকে ভালো জানা মানুষটা আমি। আমার লেখা বই তুই। দুটো কাজু বাদাম মুখে তুলে নেয় জয়, আওয়াজহীন হাসে। তোমার লেখা বই? তা হোক বা না হোক, শয়তানি কালামের বই আমি। আর প্রতিটা মন্ত্র প্রয়োগ করো নিজের স্বার্থে। এ আর পুরনো কথা কি? আমি স্বার্থপর, এ কথা পূর্ব দিকে সূর্য ওঠার মতোই চিরন্তন সত্য। জয় কাজু বাদাম চিবোচ্ছে। খানিক চুপ থেকে হাসে হামজা। মাঝে মধ্যেই অভিযোগ হয় তোরা আমার ওপর, তাই না? অভিযোগ? ওসব সস্তা লোকেদের হয়। আমি হাইফাই ভিআইপি মানুষ। ওসব ছোট লোকি ব্যাপার আমার হয় না। তবে হওয়া উচিত। তুমি ভালোবাসো না আমায়, সব ভণ্ডামি। তবে হয় না কেন জানো? কারণ আমি ভালোবাসার মতো লস্ট প্রজেক্ট টাইপ অনুভূতির আশা রাখি না কারো কাছে। অদ্ভুত এক সম্পর্ক, বর্ণনা করা যায় না তোমার আমার প্যাচ। না আমি তোমায় ভালোবাসি না তুমি আমায়, তবুও দূরত্ব সয় না। জটিল কেস। ঠিক বলিনি? হাত উপরে তুলে আড়মোড়া ভাঙে জয়। হামজা গা ঘেঁষে দাঁড়ায় জয়ের। জয়ের জ্যাকেটের চেন খোলা ছিল, তা লাগিয়ে দিয়ে বলল,
ঠান্ডা লাগে না তোর? ধাক্কা মেরে ফেলে দিই ছাদ থেকে। এক শর্তে ধাক্কা মারার অনুমতি দিতে পারি। হামজা ভ্রু কুঁচকে তাকায়। জয় আবদার করার মতো নাটক করে বলে, আমার জন্য একটা 5 স্টার কবরের ব্যবস্থা করতে হবে। হামজা হেসে ফেলল। এরপর অনেকক্ষণ নীরবতা। হামজা টের পায় জয় অস্থির, অশান্ত। বেশ কিছুক্ষণের নীরবতা ভেঙে বলে, তোর জন্য আমার অনুভূতি শূন্যর মতো জয়। সংখ্যার আগে বসাবি তো ওটা মূল্যহীন লাগবে, যেটাকে তুই আমার প্রশ্রয় বলিস। কিন্তু সংখ্যার পরে বসালে দেখবি সমান্তরাল হারে সংখ্যার মান বাড়ছে। একক থেকে দশক, শতক, হাজার, অযুত। ওটা ভালোবাসা কিনা জানি না, তুই যা ধরে নিবি তাই। জয় কিছু গাল থেকে উগরে দেবার মতো হেসে ওঠে। এসব কাব্যিক কথা রাখো। ভালোবাসা আবেগী অনুভূতি। আবেগের সাথে জয়ের কোনো আপোষ নেই। মেয়ে লোক চাহিদার সামগ্রী আমার কাছে, নাথিং ইলস। জয়ের কথা কানে গেল না যেন। আচমকা স্বর বদলে গেল হামজার। তোর চোখে আফসোস দেখার অভ্যাস নেই আমার। পাপ করে এসে সেই পাপের খেয়ালে ডুবে থাকতে দেখার অভ্যাস নেই, তা শেখাইনি আমি। পাপ যেখানে হয়েছে সেখানেই রয়ে গেছে, তুই ফিরে এসেছিস, তার সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে শেখাইনি। জয়, আমি ছাড়া অন্য কিছু তোর অস্থিরতার কারণ হয় তা সহ্য করতে পারি না আমি। হাতের কাজু বাদাম দুটো হাতে ধরে জয় তাকিয়ে থাকে হামজার দিকে। তোকে গড়েছি আমি, খারাপ হোক ভালো হোক, একটু একটু করে গড়ে তুলেছি তোকে। সে তোর ভাঙনের কারণ অন্য কিছু হলে তা বরদাস্ত করতে পারবো না আমি। সৃষ্টিকর্তা মানুষকে জান দেয়, কেড়ে নেয়ার মালিক সে। তোকে গড়েছি আমি, ভাঙার হলে, আঘাত করার হলে তা করব আর শুধুই আমি। তোর ওপর আঘাতের অধিকার শুধু আমার। আমার বিয়ে দিয়েছি, বউকে ভালোবাসবি, চলবে, কিন্তু আমি ছাড়া কোনো ভাঙন তোর চোখে দেখা গেলে দুনিয়াটা জ্বালিয়ে দেব, কসম। জয় কাজু বাদাম দুটো গালে পুড়ে গলা জড়িয়ে ধরলো হামজার। তুমি তো দেখতেছি মহিলা মানুষের চেয়েও বেশি হিংসুটে। রাশিগত সমস্যা আছে নাকি? কন্যা রাশি? আমার কিচ্ছু হয় নাই, খালি শান্তির অভাব। একটা গান গাই। ওরে শান্তি কেন নাই রে দুনিয়ায়। সান্ত্বনা আশা করছিস আমার কাছে? করতেছি না, যা তুই দেবে না সেই আশা করব কেন? আরে বাপ, কিছুই হয় নাই আমার। মেয়ে মানুষের মামলা বোঝই তো। আগুন জ্বলতেছে বুকে, আগুন নেভানো দরকার। হোটেলে যাই চলো, একটু সুখ দরকার। আমি গরম হয়ে আছি খুব, ঠান্ডা হলেই সব ওকে। ও, তোমার তো ঘরে বউ আছে, তুমি কেন যাবা? আমরা বাল বিয়াইটটা ব্যাচেলার পাবলিক। হামজা বিরক্ত হয়। মিথ্যা হাসি সবার ঠোঁটে মানায় না, বিশেষ করে তোর ঠোঁটে পাপের হাসি আর নিষ্পাপ হাসি ছাড়া হাসি মানায় না। হাসিস না, বিরক্ত লাগছে। কিছুক্ষণ আনমনে দাঁড়িয়ে থাক। দুঃখগুলো ক্লান্ত হয়ে গেলে চলে যাবে, আমি আসছি। জয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সম্পর্কে সবসময় খাঁটি অনুভূতি প্রয়োজনীয় না, সম্পর্কে সততা দরকার, একমাত্র সততা। তারা আর হামজার সম্পর্কের বিশেষত্বই এটা। দুজনের কাছে দুজনের কোনো কপটতা নেই। যা মনে হয় তাই মুখে। বানোয়াট কিছু দেখানোর চেষ্টা নেই। এখানেই দুজন অবিচ্ছেদ্য। জয় চেয়ে থাকে অন্ধকার আকাশের দিকে। হামজা খুব হিংসুটে একটা ব্যাপারে। জয়ের কোনো ক্ষতি হামজারও আসতে হলে ঠিক আছে, কিন্তু অন্য কিছুর জন্য নয়। কারণ হামজা মানে জয়ের দুঃখের অধিকার শুধু তার, সুখের অধিকার যে কারো হতেই পারে। মদের বোতল এনে রাখে হামজা টেবিলের উপর। অলস ভঙ্গিতে চেয়ারে বসতে বসতে বলে, পাপীদের ধ্বংস কোথায় জানিস? জানা দরকার। এক পাপের পর পরবর্তী পাপের আগে কিছুটা সময় নিয়ে আয়। মানুষের ভেতরে আবার বিবেক নামক এক চুলকানি আছে। পাপ করে কিছুটা সময় দিলেই ওই শালা কুরকুর করে ওঠে। আর সেখান থেকেই এক ক্রমশ বর্ধনশীল ছিদ্র তৈরি হয়, ধ্বংসের ছিদ্র। এজন্য বুদ্ধিমান পাপীরা থামে না, একাধারে অবিরত পাপ করে যায়। বিবেককে কুরকুর করে ওঠার সময় দেয় না। জয় হাসলো। আমি পাপের মাত্রা কমিয়ে এনেছি, তাই তো? বিবেকানন্দ নাচছে ভেতরে। বিবেকানন্দ ভালো লোক ছিল, বিবেকের মতোই ভালো। বস, বহুদিন পর তোর নামে জাস্ট এক প্যাগ মারবো। তোর ভাবি কিছু বললে তোর দোষ। ভাবির অবস্থা কি? সে কি ঠিকঠাক হয়েছে? জয় বসে চেয়ারে। হামজা চোখ খিচে এক ঢোক গিলে বলে, মেয়ে মানুষ তৈরির মাটিতে সৃষ্টিকর্তা সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দেয়, যেটা সাধারণ মায়া হয়ে রয়ে যায় মেয়ে লোকের মাঝে, কিন্তু কোনো আঘাত পেলেই সেই মায়া বিষ হিসেবে প্রকট হয়। এজন্যই ওই জাতের থেকে সাবধানের মান নেই। গা জ্বলছে আজ। রেকর্ডার অন থাকলে ভাবির জন্য একটা স্পেশাল গিফট তৈরি হতো। অন করিসনি কেন? আমার সব কথা জরুরি, সবগুলো বিশ্ব সংবাদ হবার যোগ্য। জয় হো হো করে হেসে উঠি। তোমার কি চড়ে গেছে? আমার চড়েনি। তবে আর একবার এমন পেট বানানো বাটপারি হাসি হাসলে তোর কানসারার নিচে এমন একটা মারবো তোর চড়ে যাবে।
হাসি যখন আসছে না, মাথা ভার লাগছে, মন মতো গিলে গিয়ে ঘুমা। নাটক করছিস কেন? জয় ঠোঁটে আঙুল চাপলো। ওকে, চুপ করলাম। হাসি পেলে অনুমতি নিয়ে হাসবো। সরি সরি। কাল রাতে মাঝার গেছিল লতিফের কাছে। আগামীকাল তোকেও একবার সাক্ষাৎ করে আসতে হবে। এরপর তোকে ট্যুরে পাঠাবো কয়েকদিনের। ট্যুর থেকে ফিরলে বউ এনে দেবো। ঢাকা যাবি? জয় নিঃশব্দে হাসলো। জয়ের মতো আজগুবি কথা বলার চেষ্টা করছে হামজা, আর জয় উল্টো চুপচাপ আজ। হামজা ক্লাস শেষ করে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে নির্মল হাসলো। আমি তোর শিক্ষক নই জয়। শিক্ষকের মনে থাকে ক্ষমা আর হাতে থাকে দণ্ড। আমার মনে তোর জন্য ক্ষমার ভান্ডার থাকলেও হাতে কোনোদিন দণ্ড উঠাইনি। কারণ আমি শিক্ষক নই, তোর কারিগর। আর গড়ে তুলতে শুধু যত্নের প্রয়োজন হয়, প্রশ্রয় দিতে হয়। ভালোবাসা আমার কর্ম নয়। আমি তোকে ভালো টালো বাসি না। বাসা লাগবে না, ওসব আমার পোষায় না। চলো গান ধরি। জয় উদাস চোখে আকাশের দিকে মুখ তুলে গেয়ে ওঠে। ইট গামলায় ইট বানায়, চৌদিকে ভাটা সাজায়, মাঝখানে আগুন জ্বালাইয়া দিলে গো, ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় অঙ্গারা। এখন আমি কি করি উপায়? 7 দিন পর শুক্রবার বাদ জুম্মা মসজিদে কিছু মিলাদ ও দান সদকা দোয়া করা হলো। ততদিন অন্তুর চাচা ফুফুরা ছিলেন দিনাজপুরে। শনিবার সকাল সকাল ওনারা তৈরি হলেন ফিরে যাবার জন্য। অন্তিকটা কেমন মৃতপ্রায় হয়ে উঠেছে। সে 7 দিনে 2-3 বেলা খাবার খেয়েছে, সেটাও উল্লেখযোগ্য হারে সামান্য। মার্জিয়া ধমকে জোরপূর্বক খাইয়েছে। সে চাচাদের জন্য গাড়ি ডাকতে গেল বাস স্ট্যান্ড অব্দি পৌঁছে দেবার। আফজাল সাহেব অন্তুকে ডেকে কাছে বসালেন। অন্তুর হাড্ডিসার দেহটা পোশাকের নিচেও লুকানো যায় না। একটা কালো ওড়নার শরীর ও মাথা জড়িয়ে অল্প একটু জায়গা নিয়ে সোফায় বসে রইল। চাচা বললেন, আজ কয়দিন তো মেলা পাওনাদারের যাওয়া আসা দেখলাম। বিষয়টা খারাপ লাগছে আমার, বুঝছো? ভাই তো আর নাই। তুমি আর অন্তিক একসময় আসো, কুড়িগ্রাম সময় করি। জমি জমা বিক্রির আর দরকার নাই। ও আমার খামার যেমনে চলতেছে চলুক। পাওনাদারের টাকা মিটমাট করে দিবানি আমি। ভাইয়ের দেনা শোধ না করে যাব কই? অন্তু সামান্য হাসলো। তার প্রয়োজন হবে না কাকা। কেন? এই কথা কেন? অন্তু কথা শেষ করতে চাইছিল পাশ কাটিয়ে। মাথার চাঁদিতে তীক্ষ্ণ এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ছে। তা খুব শীঘ্রই মারাত্মক পর্যায়ে যাবে। সে তাকালো চাচার দিকে। আপনি যা বলছেন তা শুনতে দয়া করার মতো লাগছে কাকা। আমার ধারণা আপনি সেটাই করতে চাইছেন, যেটা গ্রহণ করতে শেখানো হয়নি আমাকে। কথা বেশি শিখছিস? পাকনা মাইয়া, এক থাপ্পড়ে দাঁত ফালাইয়া দিব। বেলেহাজ মেয়ে লোক, কাকার সামনে কেমনে কথা কইতে শিখাইছে তোর বাপ, ওইটা আগে শুনি। অন্তু আর কথা বলল না, হাতের তালুর দিকে তাকিয়ে রইল মনোযোগ সহকারে। তার নির্লিপ্ততায় ধৈর্যহীন হলেন আফজাল সাহেব। কথা ক, কি চাস? ওই জমি আপনার কাছ থেকে হাসিল করার পেছনে দৌড়ে ভালো পেরেশানি গেছে আব্বুর। পাওনাদারদের এতদিন যখন ঠেকাতে পেরেছি, আর কটা দিন সবুর করে নেবে ওরা। আমি ওই জমি হাসিল করে তা বিক্রি করেই বরং মেটাবো। আবার আসবেন কাকা। বাইরে গাড়ি এসে গেছে বোধ হয় আপনাদের। আফজাল সাহেব অপমানে ক্ষিপ্ত হয়ে বললেন, বাপরে কথা, সাহস ভালোই তোর। এই চিংড়ি, আমি না দিলে কেমনে হাসিল করবা জমি? কিচ্ছু তো আর নাই, তবুও দেমাক কমে নাই। ভালো বুঝা পাওনাটা হাত দিতে চাইলাম, আবার দেমাক দেখাও। আমি দেখমনে কেমনে আমার থেকে জমি আদায় করো আর পাওনা মিটাও। হ, দেখমনে আমি। অন্তু মুচকি হাসলো। আপনি সে চিন্তা করে চাপ নেবেন না কাকা, বয়স হয়েছে। এ বয়সে উত্তেজিত হওয়া উচিত না। সেসব আমার জিম্মা, ইনশাল্লাহ সামলে নেব। আপনার গাড়ি এসে গেছে। আবার আসবেন। আল্লাহ হাফিজ। অন্তু বসে থাকে ওভাবেই। বাড়ি ফাঁকা হতেই রাবেয়া কাঁদতে শুরু করলেন। অন্তুর মাথার ব্যথাটা চিটমিটিয়ে উঠলো। অন্তু ধমকে উঠলো, কান্না থামাও। জোয়ার নেমেছে চোখে। কান্নার জন্য বিশেষ পরিস্থিতির দরকার হয়। লোকেরা স্বামী মরে না, তারা আজীবন কাঁদে। কাঁদলে আড়ালে কাঁদবে, খেয়াল রাখবে কান্নার করুণ সুর যেন আমার কান অব্দি না পৌঁছায়। অসহায়ত্ব ও চোখের পানিকে ঘৃণা করি আমি। অন্তু চেয়ারটার ওপর মাথা এলিয়ে দিয়ে চেয়ে থাকে ছাদের দিকে স্থির দৃষ্টিতে। মার্জিয়া এসে বসে। অন্তু ওভাবেই জিজ্ঞেস করে, শরীর ভালো আপনার? অন্তু। মার্জিয়ার ক্ষমা প্রার্থী সুরের ডাকটা অন্তুর কানে পৌঁছাতেই ছাদ থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসে। হাত উঁচিয়ে ধরে মার্জিয়ার উদ্দেশ্যে। থেমে যায় মার্জিয়া। অন্তু স্থির নজরে তাকিয়ে বলে, আমি বাংলা সিনেমার মমতাময়ী নায়িকা নই ভাবি। পুরো সিনেমাতে যে যাই করুক, শেষে সব মাফ করে বুকে জড়িয়ে নেয়া, তারপর খালি ভালোবাসা আর প্রেম।
আমি ছাড়িও না, ধরিও না। শোনো অন্তু, একটা কথা বলবো ভাবি। হুম। অন্তু শূন্যে দৃষ্টি মেলে উদাস স্বরে বলল, যাকে জীবিত অবস্থায় দেখিনি, মৃত্যুর পর তাকে দেখতে হাই হাই করতে করতে ছুটে যাওয়ার বিষয়টা মানুষের ভেতরে থাকা আবেগের সবচেয়ে ময়লা দিকের একটা। মৃতদেহ একটা ঘরের আসবাবের চেয়েও মূল্যহীন জড়। তা দেখাতে ফজিলত কি? আব্বু আজও যদি এই সোফায় এসে বসতো, আপনি এখানে এসে দাঁড়াতেন না আব্বুর সামনে। মার্জিয়া কেঁদে ফেললো। অন্তু কপাল চেপে ধরে বড়ই অনীহার সাথে বলল, আপনি কেন কি করেছেন তার বিচারে যাবার রুচি নেই আমার আপাতত। কিন্তু আমার আব্বু অবহেলিত হবার মতো মানুষ না। কিন্তু আপনি তার একমাত্র ছেলে স্ত্রী হিসেবে তাকে একবার আব্বা বলে ডাকেননি। তার নাতিকে গর্ভে ধরেছেন, সামনে গিয়ে সেই খবরটা দেননি। কিন্তু তিনি খেলনা কিনে এনে আম্মুর আলমারিতে রেখেছে। পরবর্তীতে অন্তত আব্বুকে নিয়ে কোনো শব্দ যেন আপনার মুখে উচ্চারিত না হয়, অন্তত আমার সামনে। পড়াটা হচ্ছিল না। আব্বু এসে বিছানায় বসে অন্তুর খাতাপত্র নেড়েচেড়ে দেখে বলছে না, লেখা তো ডাক্তারের মতন হয়েছে, অথচ হবি উকিল। কাহিনী কি? রাত 12টা বাজছে। অন্তু ছটফটিয়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আব্বু এসে পাশে দাঁড়ায় অন্ধকারে আড়ালে। আগামীকাল সকালে তার পরীক্ষা। আব্বুকে ছাড়া সে প্রথমবার পরীক্ষা দিতে যাবে। অন্তু রুমে এসে ঘুমের ওষুধ খুঁজলো, নেই। অন্তিক সরিয়ে নিয়েছে। আবার বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্তিক এসে পাশে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ নীরবে কাটার পর অন্তু বলে, তোর বউ বাচ্চার পরিবারে আমাকে সামিল করে নে, আর পরিবার চালাতে একটা কাজের ব্যবস্থা কর। টাকা পয়সা যা লাগবে ব্যবস্থা করা যাবে। অন্তিক হাসে, খুব গৃহিণী হয়ে গেছিস? কখনো জিজ্ঞেস করিসনি আমাকে কিছুই আমার ব্যাপারে। রুচি নেই রে। ভালোই। আচ্ছা, আমার ব্যবস্থা হলো। আর তোর? তোর কি? আমার কি? আমার বড়লোকের ছেলের সাথে বিয়ে হয়েছে, আমি ফিট থাকবো, এ আর কি। অন্তিক চুপ রইলো। অন্তু হঠাৎই জিজ্ঞেস করে, পলাশ আসগরের কাছ থেকে কত টাকা নিয়েছিলি? 5 লক্ষ। মার্জিয়া তোকে স্টিমেটলি গহনা দিয়েছিল কত টাকার? 2 লাখ টাকার মতো। এছাড়াও কিছু আছে, বলছিস না। তুই শুনতে চাইছিস না। হ্যাঁ, চাওয়াটা অপ্রয়োজনীয়। আর হারানোর কিছু নেই। হারানোর থলি ভরপুর। এখন কারণ জানাটা সময়ের অপচয় আর শব্দ দূষণ হবে। শব্দ দূষণ? হ্যাঁ। তুই বলবি সেই আওয়াজ আমার কানে যাবে, যা সময় মতো আসেনি, যখন তোর বলার ছিল। বলার মতো উপযুক্ত সময় ছিল না, তাই অনেক কিছু হয়ে গেছে। এখনো এমন কিছু ঘটেনি যে বলার উপযুক্ত সময় এসেছে। বাদ। কিছুই হয়নি। ভুল বুঝতেছিস। আচ্ছা, বুঝতে দে। তো তোকে পলাশ আজগর 2 লাখ টাকার গহনার বদলে 5 লক্ষ টাকা দিল। অন্তু তাচ্ছিলের হাসি হাসি। শিক্ষা মানুষের মূর্খতা দূর করতে পারে হয়তো, তবে বোকাদের মতো কোনো চিকিৎসা নেই। মহাজনদের কাছে যা বন্ধক রাখা হয় তার মোট মূল্যের ততটুকু তারা মানুষের হাতে দেয়, যতটুকু বাদ দিয়ে মূল টাকা এবং সুদসহ তাদের হাতে থেকে যায়, যাতে সময় মতো টাকা পরিশোধ না করলেও জিনিসগুলো মূল্য মূল টাকা ও সুদের যোগফলের সমান হয়। সেখানে পলাশের মতো একজন নরকের কীট তোর কাছ থেকে 2 লক্ষ টাকার জিনিস রেখে 5 লক্ষ টাকা ধরিয়ে দিল, তুই তা নিয়ে ব্যবসা শুরু করলি। সাহস বটে। দুঃসাহস বলা চলে। অন্তিক চুপচাপ দাঁড়িয়ে রইল, জবাব দিল না। অন্তু বলে, জিদ আর পলাশ তোর দোকান খেয়েছে, বাপটাকে খেয়েছে, বোনের ইজ্জত খেয়েছে। আফসোস অন্তিক, তোকে খেয়ে ফেলেনি। পলাশ তোকে ছিঁড়ে খেয়ে ফেললে আব্বু বেঁচে যেত, আমি বেঁচে থাকতাম, পরিবার বেঁচে যেত। অন্তিক অদ্ভুতভাবে হাসে। তুই নিষ্ঠুর হয়ে গেছিস, আব্বুর চেয়েও বেশি। শনিবার দিবাগত রাত, প্রায় 2:30টা বাজছে। প্রদীপকে ব্যথার ওষুধ খাওয়ানোর ফলে শুয়ে পড়েছিল। আসমা বসে ঝিমোচ্ছে, তার মেয়ে জ্বালাতন করছে, শুতে পারা যাচ্ছে না। পুচকে সন্ধ্যার পর ঘুমিয়ে রাতে জাগে। কেবিনের দরজায় ধাক্কা পড়লো। বেশ কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগে, দরজা খুলতেই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে দরজাটা আটকে দিল জয়। আসমার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে জয় নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে হাসলো। লাইট জ্বালান ভাবি, বেশি অন্ধকারে থাকলে চোখ নষ্ট হয়। আর চেঁচাবি না যেন ভুলেও, তাতে শব্দ দূষণ হয়। মহিলা ভয়ে জুবুথুবু হয়ে বলে, কেন আসছে? জয় দুপাশে মাথা নাড়লো। লাইট জ্বালান। প্রদীপের ঘুম ভাঙলো। ভয়ে শীতের রাতে ঘাম ছুটছে বেচারার শরীরে। জয় কোমর থেকে পিস্তল বের করে ম্যাগাজিন খুলে বুলেট চেইন করতে করতে বলল, শরীর ভালো লতিফ ভাই? লতিফ উঠে বসার চেষ্টা করলো, পারলো না। জয় পিস্তল লোড করে তাকালো। বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখতে নেই লতিফ ভাই, সব নীতিতেই তাই।
তবে বিশেষ রাজনীতিতে বিশ্বাসঘাতকতা শুকনো খড়িতে দাউ দাউ করে জ্বালা আগুনের মতো। আজ আমাদের সাথে গাদ্দারি করেছেন, কাল মাঝারের সাথে করবেন। আপনাকে মেরে ফেলা উচিত। আপনি যে কারো জন্যই ক্ষতিকর। এখন যেহেতু মাঝারের হয়ে কাজ করছেন, কদিন পর আপনার ছোবল মাঝারও খাবে। তো আজ শত্রুপক্ষের একটা উপকার করব। সবার ভালোর জন্যই মারবো আমি আপনাকে। মাইন্ড করেন না। লতিফ কিছু বলতে চাইছিল, জয় হাত নেমে থামায়। শুনেছি ফেরাও মৃত্যুর দূতকে সামনে দেখে তওবা করেছিল আপনাদের আল্লাহ, কিন্তু তার তওবা কবুল করেননি। মৃত্যুকে সামনে রেখে গুনাহ কবুল করলে সেই গুনাহগার ক্ষমা পায় না লতিফ ভাই। লতিফ অবাক হয়, এই জলদগম্ভীর জয়কে সে দেখেনি। জয় চঞ্চল, বদমাশ, সবসময় তার চোখে মুখে ফুটে থাকে এক বিদঘুটে রসিকতা ভরা শয়তানি হাসি। তার কথার উচ্চারণ অশুদ্ধ, মূর্খতায় পূর্ণ। আজ জয়কে লাগছে উচ্চশিক্ষিত মৃত্যুদূত। এই জয় বরফ শীতল পিণ্ড। পিস্তল তাক করে ধরল জয়। আসমা এক কোণে দাঁড়িয়ে মেয়েটাকে জাপটে ধরে কাঁদছে। জয় জিজ্ঞেস করলো, ছেড়ে দেবার কথা ছাড়া আর কিছু বলতে চান ভাবি? সংক্ষেপে শেষ করুন। জয়ের নিষেধ করা কথাটাই বলে আসমা, ছেড়ে দেন। কেন মারতেছেন? ছেড়ে দেন। জয় সঙ্গে সঙ্গে দাঁতে দাঁত চেপে এক চোখ বুজে ট্রিগার প্রেস করে, ঠিক যেমন কিশোররা বন্দুক হাতে পাখি তাক করে রাবার বুলেট ছোড়ে। ভীষণ মজা ফুটে ওঠে মুখে। ক্যাচ করে একটা আওয়াজ বেরোয়। আসমা খিচে চোখ বুজে ফেলে। ছোট্ট মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। গুলিটা বালিশ ফুঁড়ে ঢুকে যায় লতিফের মাথা থেকে 1 ইঞ্চি ফাঁকে। নিখুঁত নিশানা। লতিফের শ্বাস ছুটছে। জয় বাচ্চা মেয়েটাকে কাছে ডাকে, বাচ্চাটা আসতে চায় না। জয় হাসে। হাসিটা আসমার কাছে ভয়ানক লাগে, কিন্তু বাচ্চাটা কেন জানি এগিয়ে যায়। জয় মেয়েটার ঝুঁটিতে হাত নেড়ে জিজ্ঞেস করে, চলো, তুমি বলো, তোমার আব্বুর ওপর গুলি চালাবো না ছেড়ে দেব? তুমি যা বলবে তাই করব, ভেবেচিন্তে বলবে কিন্তু। গুলি চালালে কি হবে? জয় হাসলো। গুলি চালানোর পর তুমি তোমার আব্বুকে হাজার ডাকলেও সে আর উত্তর দেবে না তোমার ডাকে। কিন্তু একটা মজার ঘটনা দেখতে পাবে তুমি। আমার হাতের এই পিস্তল থেকে একটা বুলেট ছুটে গিয়ে তোমার আব্বুর ঠিক কপাল বরাবর বিঁধবে। খুব চমৎকার একটা দৃশ্য। আমি ট্রিগার দাবাতেই সা করে একটা বুলেট ছুটে যাবে তোমার আব্বুর দিকে। দারুণ মজা লাগবে তোমার দেখতে বিষয়টা। মেয়েটা জয়ের দিকে তাকিয়ে থাকে। দারুণ লাগবে দেখতে। খুবই দারুণ লাগবে, কিন্তু আব্বু কথা বলবে না কেন? জয় সোজা হয়ে দাঁড়ালো। বুলেট গিয়ে কপালে লাগার পর আর কথা বলতে ইচ্ছে করবে না তোমার আব্বুর। শ্বাস নিতে ইচ্ছে করবে না, হাঁটতে ইচ্ছে করবে না, তাকাতে ইচ্ছে করবে না, উঠে বসতে ইচ্ছে করবে না। চুপচাপ শুধু চোখ বুজে শুয়ে থাকতে ইচ্ছে করবে। শুয়ে থাকবে। তাল মানে আমি চকলেট আনতে বললে সেটাও আনবে না? আমার সাথে খেলবে না আর? না। জয় চোখ নত করে বাচ্চা মেয়েটার দিকে কেমন করে যেন চেয়ে থাকে। মেয়েটার নিষ্পাপ মুখ। জয়ের ভেতরটা বিদ্রোহ করে ওঠে। তার কিছু হচ্ছে। কপালের ডান পাশে চিরচির করছে। মেয়েটা বলল, তাহলে গুলি মেলো না? জয় গম্ভীর হয়ে উঠল। মজাদার দৃশ্যটা, সেটা দেখতে চাও না? চাই তো। তুমি তোমার কপালে কলগুলি, আমি দেখি। দারুণ দৃশ্য। জয় চোখ বুজে দাঁত চেপে ধরে। স্বার্থপর। বাচ্চা মেয়েটাও স্বার্থপর। দৌড়ে লতিফের কাছে যায় মেয়েটা। আব্বু, তুমিও দেখবে? ও আমাদের মজা দেখাবে। কি হলো, কলগুলি তোমার কপালে? আব্বু আল আমি দেখি। জয় তীর্যক চোখে মেয়েটাকে দেখলো, ইচ্ছে করে মাথার ওপর তুলে এক আছাড় মারতে। ভ্রুজোড়ার ওপরে ফ্রেঞ্চ কাট চুলের এক গোছা পড়ে আছে। তা হাত চালিয়ে উপরে ঠেলে বলল, চলে যান লতিফ ভাই। শহর নয়, জেলা ছেড়ে। আশপাশের জেলায় নয়, দূরবর্তী কোনো জেলায় চলে যান বউ বাচ্চা নিয়ে। দেশের শেষ সীমানায় চলে যান। কতক্ষণ এই সিদ্ধান্তে কায়েম থাকতে পারবো বুঝতে পারছি না। কসম, দ্বিতীয়বার সাক্ষাৎ হলে আর মিস হবে না টার্গেট। এখন এক হাঁটায় বেরিয়ে যাব এখান থেকে। ফের ফিরে আসার ইচ্ছে জাগার আগে আমার নাগাল সীমানার বাইরে চলে যাবেন। আসমার দিকে চেয়ে হাসল জয়। ওনাকে বোঝাবেন আজ ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা ভাবনা মাথায় আসতে পারে যে মারতে তো এসেছিল জয়। বেঁচে গিয়ে সুযোগ যখন পেয়েছি বদলা নিয়েই নি। মেরে ফেলতে পারতো। সুযোগ পেয়ে আমি বদলা নিয়ে নি। আসতে পারে লতিফ ভাইয়ের মাথায় এমন কথা, তাই বলছি একটু বোঝাবেন। এমন ভাবার দরকার নেই। বোকামি করে ছাড়ছি না। আসলে বুঝতে পারছি না কেন ছাড়ছি। যতক্ষণ বুঝতে পারবো ততক্ষণে আর ছাড়ার মানসিকতা থাকবে না। তাই এখন আপাতত বুঝতেই চাইছি না, কারণ এখন আপাতত ছাড়তে চাইছি। লতিফকে বলল, লতিফ ভাই, আমার মানুষ মারতে ওয়েপেন লাগে না, হাতের প্র্যাকটিস আছে কম বেশি। বংশ পরম্পরার রক্তদোষ তো।
বদলা নিতে আজকের উপহার পাওয়া জীবনটা হারাতে আসবেন না। আমার দেয়া উপহার কেউ যত্নে না রাখলে খুব রাগ হয় আমার। চলি ভাবি, আর হয়তো দেখা হবে না কোনোদিন। ভালো থাকবেন। মেয়েটাকে ভালোভাবে মানুষ করবেন, যেহেতু ওর কাছে বাপ মা দুটোই রইলো। বেরিয়ে যায় জয়। বাচ্চা মেয়েটা দৌড়ে আসে খানিকটা পিছনে, তবে দরজার বাইরে যায় না। জয় আড়াল হয়ে যায়। আসমার চোখ ঘোলা হয়ে আসে, উদ্ভ্রান্তের মতো চেয়ে থাকে জয়ের যাওয়ার পানে। ছেলেটা এলো, কি থেকে কি করলো, কিছু কথা বললো, চলে গেল। অদ্ভুত, অদ্ভুত, ভয়ানক অদ্ভুত। জয়ের নামে দুটো কেস ফাইল করেছেন ঝন্টু সাহেব। অনেকগুলো অভিযোগ করতেও ছাড়েননি। সুযোগ পেলে কারো নামে মামলা কম দিতে নেই। এটার একটা কারণ আছে। বাংলাদেশের আইন কখনো কখনো কোনো অপরাধীর 20-25টা অপরাধ ফাইল আলমারিতে ফেলে রেখেও অপরাধীকে সুখে জীবন কাটাতে দেয়। হতে পারে মামলা শখানেক হলে একটু মাঠে নামলো। ঝন্টু সাহেব কাঁচা লোক না। তিনি জয়ের সব রকম বদগুণ ও কর্ম নিয়ে আলাদা আলাদা অভিযোগ মেরে এসেছেন। পুলিশকে বলেছেন, শুনুন অফিসার, জয় জুয়া খেলে তো একবার একজনের বউ অব্দি কেড়ে নিয়েছিল। আপনি জানলেন কি করে? খুব বিপাকে পড়লেন উনি। আমার কাছে খবর আছে। আচ্ছা, তারপর? তারপর কি? মানুষের বউ তাসে জিতে কি করে? সেও তাই করেছে। কথাটা আংশিক সত্যি, কিন্তু পুরোটা না। জয়ের সব রকম বদঅভ্যাস উল্লেখ করা হয়েছে। জয় জুয়া খেলে, নারীবাজির দোষ আছে, মারিজুয়ানা সেসবের অভ্যাস আছে। এমনকি রাজনৈতিক দায়িত্বসমূহ ঠিকমতো পালন করে না সে। ভার্সিটির কাজে বিশেষ অ্যাক্টিভিটি নেই তার। সেসব ব্যক্তিগত দোষ জয়ের, কিন্তু আপাতত আসল দোষ হলো সে একজন মানুষকে মারাত্মক জখম করেছে। এছাড়াও বহু মিথ্যা দোষারোপ করে কেসকে শক্ত করার চেষ্টাও করেছেন ঝন্টু সাহেব, কিন্তু হামজার ব্যাপারে কিছু বলেননি। হামজা মাঝারকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে এনেছে, সেটা উল্লেখ করেননি। কথাগুলো জানিয়ে গভীর দম ফেললো। হামজা চুপচাপ কিছুক্ষণ বসে থেকে জয়কে ডাকলো। জয় ঘুমাচ্ছিল। বসার ঘরে ঢুকতেই হামজা ধমকে উঠল, লুঙ্গি উঁচু করে বাঁধ। ঘর ঝাড়ু দেবার জন্য আর ঝাড়ু কিনবো না, তোর লুঙ্গি যথেষ্ট। এবার লুঙ্গিটা উঁচু করে ঠিক কোমর অব্দি তুলে বাঁধলো। আর একটু তুললে ইজ্জতানি হতে পারত। কবির কপাল চাপড়ালো। তার পিঠে চাপড় মেরে সোফায় বসে তরুকে ডাকলো জয়। আদা, মশলা, মরিচ, পেঁয়াজ, রসুন মেরে একটু পানি গরম করে দে রে তরু। গলায় কুরকুরানি উঠতেছে। তরু কটমট করতে করতে এসে বলল, একটু হলুদ, ধনিয়ার গুঁড়ো, সয়াবিন তেল, জিরেও দিই। যদি গলার ব্যথা সারাতে কার্যকর হয় তাইলে আলবাত দিবি। সাথে একটু মাল মেশাতে পারিস, অত্যন্ত সুন্দর একটা ড্রিঙ্ক তৈরি হবে। হামজা গম্ভীর মুখে বলল, কর্কশ স্বরে বলল, লতিফকে রেহাই দিতে পাঠিয়েছিলাম তোকে। রেহাই? ছি, অপবাদ দিচ্ছ। জয় বাংলার নামে শপথ করে বলতেছি, আমার তোমার পেছন বাঁচাইছি আমি। হামজা শীতল চোখে তাকিয়ে রইল। জয় বলল, সামনে ইলেকশন, মাঝার আর ওর আপন বাপ আমার নামে অলরেডি মামলা মারছে। পলাশের সাথে পুন্দাপুন্দি চলতেছে। ভার্সিটির হলে সিন নিয়ে ঘূর্ণিঝড় হচ্ছে। এই বাসগুলোই আমি তুমি সহ পুরো পার্টি মিলে পেছন পেতে দিয়েও নিতে পারবো না। তো মনে করো এইসবের মাঝেও যদি লতিফের ইন্নানিল্লাহ করে আরেকটা বাস বানানোর কি খুবই দরকার। হামজা শব্দহীন হাসলো। তুই শুধু এই কারণে ওকে ছাড়িসনি। জয় কথা বলল না। হামজা বলল, লতিফকে যেন কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। তবেই ওর গুম হবার সাসপেকশনটা শুধু মাঝার আর ওর বাপের ওপর থাকবে। জয় উঠে যায়। সদর ঘরে দুটো মহিলা এসেছে হামজার সাথে জন্ম নিবন্ধনের কাগজ সাইন করাতে। এটা কাউন্সিলরের কাজ, অথচ এখানে কেন এসেছে বুঝতে পারল না। মশলার ঝাঁজ রিমির সহ্য হয় না, কাশি উঠে যায়। মুখে শাড়ির আঁচল চেপে মশলা কষাচ্ছে। শাহানা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। কাজের মহিলাগুলোর হাতের রান্না খাওয়ার অভ্যাস নেই এই বাড়ির পুরুষদের। তরু পানির পাত্র চুলায় বসিয়ে গরম মশলা বের করলো। খুব তাড়ায় আছে সে। দুটো লবঙ্গ, এলাচি, 2 টুকরো আদা, 1 চিমটি লবণ দিল পানিতে। দারুচিনি দেবে কিনা তা ভাবার বিষয়। এত তাড়াহুড়ো করে পানি গরম করছো কার জন্য? জয় গলার ব্যথায় পাগল হয়ে যাচ্ছে। রিমি কুটিল হাসলো। পাগল হচ্ছে নাকি তোমায় বানাচ্ছে? কি বলো, কিছুই বুঝলাম না ভাবি। এজন্যই তোমার এই দুর্দশা। কি দশা? বললে কুটনামি হবে, নিজে দেখলে ভালোভাবে অনুভব করতে পারবি। ওরে বাবা, ধাঁধা বানাচ্ছ কেন? বলো না কি হয়েছে আবার? আবার কি করছে সে? তোমার এই আহ্লাদের কতটুকু মর্যাদা আছে তোমার প্রাণপ্রিয় জয় আমিরের কাছে? তোরও দুপাশ মাথা নেড়ে মুচকি হাসলো। তোমার যে কেন এত শত্রুতা ওর সাথে? অবশ্য আমার ভালোই লাগে তোমাদের এই ফাইট।
আমার খুব খারাপ লাগে তরু তোমার জন্য। চোখ থাকতে অন্ধ, মাথার দরজা বন্ধ, এমন লোকেরা খুব ভালোভাবে ঠকে যায় বুঝলে। ধুরু, যা বলবে বলো তাড়াতাড়ি, আমার কিন্তু পানি গরম শেষের দিকে। কোন আশায় করছো এসব? তরু বিরক্ত হলো একটু, কিন্তু চেপে বলল, আরে কি করছি, খুলে বলো না। আগে বলো, এই যে জয়া আমিরের পেছনে নিজেকে লুটিয়ে দিচ্ছ, কোন আশায়, কি ভেবে? মুখটা ছোট হয়ে গেল তরুর, কথা বলতে পারলো না। চোখ দুটো এক মুহূর্তে ঝাপসা হয়ে এলো। জবাব দাও, কেন করছো এসব? তরু ছলছলের চোখে রিমির কঠিন মুখের দিকে চেয়ে পড়ল। এভাবে বলছো কেন ভাবি? আমার কিছুই চাওয়ার নেই ওর কাছে। মায়া ভাবি, খুব মায়া লাগে। ওর তো কেউ নেই, আমি ছাড়া কে দেখবে ওকে? রিমির মুখে আচমকা মলিন হাসি নেমে এলো, স্নেহ ভরে তরুর দিকে চেয়ে বলল, গর্দভ মেয়ে লোক, এটাই বোঝাতে চাচ্ছি। ওর অনেকে আছে, তোমার কেউ নেই পাগলি মেয়ে। ওর তুমি ছাড়াও লোক আছে। তরু বিভ্রান্ত হয়ে বলল, কে আছে? না ভাবি, যেদিন থেকে ওকে পেয়েছি আমি ছাড়া ওর কেউ নেই। রাগাবে না আমায়, আমি যা জানি তুমি জানো না। শুধু ভাবছি কথাটা বললে কিভাবে সহ্য করবে। সাহস হচ্ছে না আমার। শুধু বলছি তুমি আজ থেকে ওই নিমক হারামের ফরমায়েশ খাটবে না, তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তরু অবিশ্বাস্যে বোবা হয়ে গেল। চোখটা এবার ভরে উঠলো, আস্তে করে ডাকলো, ভাবি। রিমি চোখ ফিরিয়ে নিল, সে কঠিন হবার চেষ্টা করে বোধহয় পারছে না। তরু রিমির আচরণে আহত হয়ে চেপে ধরলো, কি হয়েছে ভাবি? তোমার কসম লাগে, খুলে বলো। তুমি আমার ওপর রাগ টাগ ঝাড়ো, কিন্তু তো কখনো এভাবে কথা বলো না আমার সাথে। আগে ভাবতাম দেরিতেই হোক তবে জয় তোমাকে এড়াতে পারবে না, অথচ মনেই ছিল না এইবারের ছেলেরা শয়তানকেও শয়তানি শেখায়। তরু ভ্রু জড়ালো, এখন ভাবতে দোষ কি? রিমি কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল। তা জানলে তো আর এভাবে ফরমায়েশ খাটতে দৌড়ে আসতে না। সত্যি বলতে আমার তোমাকে কথাটা জানাতে কষ্ট হচ্ছে মেয়ে, কিন্তু তুমি ওই নিমক হারামটার জন্য এত উতাল হয়ে ওর গোলামি খাটবে, এটা আমি দেখতে পারবো না। তরু কথা বলল না, তার বড় অস্থির লাগছে। রিমি বলল, তোমার আশিক জয়ামির বিবাহ করিয়া সারিয়াছেন তরুনিধি খাতুন। চমকে গিয়ে নিজেকে বোকা প্রমাণিত করো না তরু। বরাবর জয়ের ওপর তোমার পাগলামিতে আমার তোমার ওপর শুধুই মায়া হয়েছে। আমি জানতাম শীতের মৌসুমের গাছের পাতার মতো ঝরে পড়তেই হবে তোমাকে একদিন। সেদিন এলো শেষমেশ। শেষের দিকে উদাসীন হয়ে পড়ল রিমি। তোমার হামজা ভাইকে আমিও ভালোবেসেছিলাম তরু, তার বদলে সে শুধুই নিজের রূপ দেখিয়ে আমাকে খান খান করে ফেলেছে। ক্ষমতালোভী নোংরা এক একটা রাজনীতিবিদকে ভালোবেসেছি আমি এই জীবনে। আব্বু, কাকা, মাঝার ভাইয়া, অবশেষে এই লোকটাকে। আমি সব বুঝি জানো, তবুও এদের মায়া কাটাতে পারি না। তরু এই জগৎ ত্যাগ করেছে যেন, সে চমকে গেছে কিনা বোঝা গেল না। তবে অসাড় হয়ে দাঁড়িয়ে রইল চুলার পাশে। জয়ামির মিথ্যা বলে না, সে সেদিন তরুকে খুন করে এসেছে। জিজ্ঞেস করলে বিয়ের কথাও স্বীকার করত, কিন্তু তরু জিজ্ঞেস করেনি। জয় নিজের বিরুদ্ধে যে কোনো ধরনের জঘন্য মিথ্যাকে নির্বিঘ্নে স্বীকার করার জোর রাখে। আর এ তো সত্য। জয়ের ডাক শোনা গেল, তরু, মরে গেছিস? পানি গরম দিয়ে যা হে, গলা আটকে আছে একদম। বের হব আমি, তাড়াতাড়ি আয় বাল। শার্টটাও আয়রন করে রাখিসনি। কার বালটা পরে বের হব আমি? তরুকে তবু চুপচাপ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল রিমি, এ বাড়ির কোনো বেটা ছেলেই মানুষ না, সবগুলো এক একটা রক্তখেকো জানোয়ার। প্রমাণ না পাওয়া অব্দি বিশ্বাস না করলেও চলবে। এ কথাও খুব তেতো শোনায় আমার মুখে, তাই না? সত্যি কথা তো এই জন্যই।